প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চলকের ধারণা ও প্রতীকের ধারণা ও তার ব্যবহার। এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই দুইটা। এখন আসি আমরা ক্লাসে যাই। দেখো, চলকের ধারণা নেওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে সমগ্রটা কি এবং তার ধারণা নিতে হবে। সমগ্রক সম্পর্কে যদি আমি না জানি তাহলে পরবর্তীতে কিন্তু চলক সম্বন্ধে জানতে গেলে একটু সমস্যা হবে। তো আগে আমাদের সমগ্রক সম্পর্কে ধারণা নিতে হবে, তারপরে আমরা চলকে যাব। তো সমগ্রক কি বলছে? সমগ্রক বলছে যে কোনো পরিসংখ্যানীয় অনুসন্ধানের অন্তর্গত কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী সম্ভাব্য সকল উপাদানের সেটকে বলা হয় সমগ্রক বা তথ্য বিশ্ব, যাকে ইংরেজিতে বলে পপুলেশন। কি বলছে? কোনো পরিসংখ্যানীয় অনুসন্ধানের অন্তর্গত। তার মানে আমি যেই গবেষণাটা করব তার অন্তর্গত যতগুলো বৈশিষ্ট্য থাকবে তাদের উপাদানের সেটকে আমরা বলবো সমগ্রক। যদি আমরা একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমাদের সারা বাংলাদেশের 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর যত ছাত্রছাত্রী আছে তাদের নিয়ে গবেষণা করলে ছাত্রছাত্রীর সংখ্যা এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা গবেষণা করব তাদের যে সেটটা আমরা পাবো সেটাকে আমরা বলবো সমগ্রক। সমগ্রক মানে বিশাল বড় একটা জিনিস, যেখানে আমরা যেই গবেষণা করব সেই গবেষণার সবগুলো বৈশিষ্ট্য তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, তখন সেটা হবে আমাদের সমগ্রক। সমগ্রক হচ্ছে আমাদের দুই ধরনের। একটা হচ্ছে সসীম সমগ্রক, যেটাকে বলা হয় ফাইনাইট পপুলেশন। সসীম সমগ্রক কি? যখন আমি একটা নির্দিষ্ট সংখ্যক বলে দিচ্ছি, আমি এরকম বলছি যে 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদের 3000 জন ছাত্রের তথ্য আমি নিব। তাহলে দেখো, এই যে 3000, এটা কি একটা নির্দিষ্ট? আমি জানছি যে আমি 3000 জন তথ্য নিব। 3000 যখন আমাদের হয়ে যাবে তখন কিন্তু আমরা আর তথ্য নিব না। তাই এই যে যেই তথ্য সংখ্যা আমাদের জানা থাকবে সেটাকে আমরা বলবো সসীম সমগ্রক। আরেকটা হচ্ছে অসীম সমগ্রক, যার নির্দিষ্ট যে কতটা বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যের মান এখানে অন্তর্ভুক্ত থাকবে সেটা বলা থাকে না। যেমন আমি যদি এখন বলি আমার সমগ্রক হচ্ছে আকাশের তারা, তুমি কি এক্সাক্ট বলতে পারবা আকাশের তারা কয়টা? এটা হচ্ছে অসীম সমগ্রক। তারপরে যদি বলি আমার মাথার চুল, তুমি কি আমার চুল গুনে বলতে পারবা যে এখানে কতটা আছে এক্সাক্ট? না, এটা হচ্ছে অসীম সমগ্রক। তাই এই হচ্ছে অসীম সমগ্রক আর সসীম সমগ্রক। অসীম সমগ্রকে একটা নির্দিষ্ট সীমা থাকবে আর সসীম সমগ্রকে, আর অসীম সমগ্রকে কোনো নির্দিষ্ট সীমা জানা থাকবে না। দেখো, এখানে আমাদের আরেকটা জিনিস আছে যেটাকে বলে নমুনা, ইংরেজিতে বলা হচ্ছে স্যাম্পল। নমুনা কি? যে আমার সমগ্রক আছে, সেখান থেকে আমি একটা ছোট্ট অংশ নিব যেটা ওই সমগ্রকে প্রতিনিধিত্ব করবে, তখন সেটাকে আমরা বলবো নমুনা। তার মানে নমুনাটা কি? নমুনা হচ্ছে সমগ্রকের একটা ক্ষুদ্র অংশ যেটার পরে অ্যানালাইসিস করে আমি টোটাল সমগ্রকের উপরে ধারণা দিতে পারবো। দেখো সংজ্ঞায় কি বলছে। সংজ্ঞায় বলছে যে কোনো সমগ্রকের সকল উপাদান হতে কিছু সংখ্যক প্রতিনিধিত্বকারী
উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সমগ্রকে নমুনা বলা হয়। মানে একটা সমগ্র থাকবে, সেখান থেকে আমি কিছু সংখ্যক উপাদান নিয়ে একটা সেট গঠন করব, সেটা হচ্ছে নমুনা। সমগ্র থেকে ক্ষুদ্র একটা অংশ নিয়ে আমরা নমুনা গঠন করতে পারবো, আর সেটা কি করবে, সমগ্রকে প্রতিনিধিত্ব করবে। যেমন একটা পুকুরে কিন্তু অনেক মাছ আছে, আমরা কি করতে পারি যে 100টা মাছ উঠাইলে কি হবে, ওই পুকুরের টোটাল মাছটা হচ্ছে আমাদের সমগ্র, আর আমি যে 100টা মাছ উঠালাম এটা হচ্ছে নমুনা। বিশাল একটা জিনিস থেকে ক্ষুদ্র একটা অংশ নিব, যেটা সেই ক্ষুদ্র অংশটাই হচ্ছে আমাদের নমুনা। আশা করি বুঝতে পারলেন নমুনাটা কি। এখন দেখো যে চলক আর ধ্রুবক, চলক কি আর ধ্রুবক কি এটা আমাদের জানতে হবে। দেখো চলক বলছে কি, যে বৈশিষ্ট্যের মান একক ভেদে পরিবর্তনশীল তাকে আমরা বলছি চলক। এখন তোমাদের যদি তথ্য নিই, তাহলে এখানে ধরো আমি বয়স, তোমাদের বয়স নিতে পারি, বয়স একটা চলক, কারণ আমি বলেছি কি একাদশ শ্রেণীর ছাত্রদের বয়স। তাহলে কি একাদশ শ্রেণী যদি আমি 3000 ছাত্রের তথ্য সংগ্রহ করি, তাহলে কি 3000টা বয়স পাবো। দেখো এই 3000টা বয়স এক একজনের থেকে এক একটার বয়স কিন্তু আলাদা আলাদা, কারো 17, কারোর 18, কারো 16 বছর 3 মাস, কারো 17 বছর 3 মাস, এরকম। তো বলছে বৈশিষ্ট্যের মান একক ভেদে পরিবর্তনশীল। আমি যখন একজন থেকে আরেকজনের বয়সে যাব, সেই বয়সটাও কিন্তু পরিবর্তনশীল, আবার আরেকজনের বয়স সেটাও পরিবর্তনশীল। তো এরকম যখন চলকের মান একক ভেদে পরিবর্তনশীল হবে, তখন আমরা সেটাকে বলবো চলক। আবার যদি আমি ওজন নেই, দেখো 3000 স্টুডেন্ট, তাদের এক একজনের ওজন কিন্তু আলাদা, রিপিটেশন দু একটা হতে পারে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু একজন থেকে আরেকজনে গেলে তাদের ওজন আলাদা। আবার উচ্চতা, একজন থেকে আরেকজনের উচ্চতারও কিন্তু পার্থক্য আছে, তার মানে কি এক একক থেকে আরেক এককে গেলেই আমাদের পরিবর্তন হচ্ছে, তখন এটাকে আমরা বলবো চলক। এখন দেখো চলকের প্রকারভেদ। চলককে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে উৎসের ভিত্তিতে। উৎসের ভিত্তিতে চলক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গুণবাচক চলক আর একটা হচ্ছে সংখ্যাবাচক চলক। এখন দেখো গুণবাচক চলক কি, যে চলকের মানগুলো শুধু গুণ দ্বারাই প্রকাশ করা যায়, কোনো সংখ্যায় প্রকাশ করা যায় না, তখন সেই চলককে আমরা বলছি গুণবাচক চলক। যেমন আমি বলতে পারি যে আমাদের ছাত্রদের গায়ের কালার কার কিরকম আমি নেব। দেখো গায়ের কালার কি, কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামলা, এটাকে কি আমি কোনো সংখ্যায় প্রকাশ করতে পারবো? পারবো না। আবার দেখো চুলের কালার, তোমাদের এক একজনের এক এক রকম, এটা কিন্তু পরিবর্তনশীল, কিন্তু আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না। কিন্তু একজনের চুলের কালার থেকে আরেকজনের চুলের কালার কিন্তু অন্যরকম, গায়ের কালারও অন্যরকম। এই ধরনের যে চলকগুলো থাকবে সেটাকে আমরা বলবো গুণবাচক চলক। আর সংখ্যাবাচক চলক হচ্ছে যে চলকের মানগুলো আমরা সংখ্যায় প্রকাশ করতে পারবো। যেমন আমি বললাম বয়স, উচ্চতা, ওজন, এগুলো কি আমরা সংখ্যায় প্রকাশ করতে পারবো। অথবা তোমার বাবার ইনকাম, তোমার মান্থলি ব্যয়, এগুলো কি আমরা সংখ্যায় প্রকাশ করতে পারবো, তখন এগুলোকে বলা হচ্ছে সংখ্যাবাচক চলক। এই সংখ্যাবাচক চলক আবার দুই ধরনের, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তো বিচ্ছিন্ন চলকটা কি, যে মানগুলো বিচ্ছিন্ন ভাবে থাকে, অথবা সহজ কথায় যেটা বলা হয়, যেই চলকের মান কোনো প্রকারের দশমিক মান নেয় না, তার একটা এক্সাক্ট মান নেয়। যেমন বিচ্ছিন্ন চলক আমি কি বলতে পারি, আমার হাতে 5টা আঙ্গুল, আমার হাতে কি 4.5টা আঙ্গুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? নেই। এই যে আমার হাতে 5টা আঙ্গুল, এটা কি একটা বিচ্ছিন্ন মান 5। আমার দুটো চোখ, এটা কি একটা বিচ্ছিন্ন সংখ্যা 2। তারপর আর কি হতে পারে, আমার দুটো হাত, দুটো কান, এগুলো কি বিচ্ছিন্ন সংখ্যা। তারপরে আমার পরিবারের সদস্য সংখ্যা 5 জন, পরিবারের সদস্য সংখ্যাকে আমি কেটে ভাগ করতে পারবো না। এই যে এই ধরনের যে জিনিসগুলো আসবে, যেগুলোকে ডিভাইডেড করা যায় না, সেইগুলো যে চলক, যে বৈশিষ্ট্য বা যে চলক হবে, সেটাকে আমরা বলবো বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক কি, অবিচ্ছিন্ন চলক বলে যে চলকের মান অবিচ্ছিন্ন বা একটা
সীমার মধ্যে সবগুলো মান আসার সম্ভাবনা থাকে, তখন সেই চলকটাকে বলছি আমি বিচ্ছিন্ন চলক। ধরো আমি এখন বললাম যে এখান থেকে তোমাদের যে বয়স আছে ছাত্রদের, এই বয়সের আমি বললাম যে আমি এখানে নিব সেই বয়সগুলো যেটা হচ্ছে 16 থেকে 17 বছরের মধ্যে, মানে 16 থেকে 17 বছরের মধ্যে যাদের বয়স আছে তাদেরকে আমি এখানে নিব। তাহলে দেখো এই যে 16 থেকে 17, 16 একটা বছর, 17 এর মাঝখানে কি 16 বছর 1 মাস 2 মাস 3 দিন 4 দিন, সময় মাস দিনের অনেক পার্থক্য থাকবে। তাহলে কি এই 16 থেকে 17-র মধ্যে যে লক্ষ লক্ষ সংখ্যা আছে প্রত্যেকটা আসারই সম্ভাবনা থাকবে, তখন এই চলকটি আমরা বলবো অবিচ্ছিন্ন চলক। আরেকটা দেখো বলছে বৈশিষ্ট্যের ভিত্তিতে চলক। বৈশিষ্ট্যের ভিত্তিতে চলক হচ্ছে 3 প্রকার: এক চলক তথ্য, দ্বিচলক তথ্য আর বহু চলক তথ্য। দেখো এক চলক তথ্যে কি বলছে যে যে চলকে একটা মাত্র বৈশিষ্ট্য থাকবে, মানে একটাই চলক থাকবে, যেই তথ্যের মধ্যে একটাই চলক থাকবে সেটাকে আমি বলবো এক চলক তথ্য। যেমন আমি যদি বলি তোমাদের শুধু বয়স নিব, তাহলে কি বয়সটা আমার একটাই চলক, তখন সেটা হবে কি এক চলক তথ্য। দ্বিচলক কি, যে তথ্যের মধ্যে দুটো চলক থাকবে। এখন আমি বলছি বয়স নেব আর ওজন নেব, তাহলে কি সেটা হচ্ছে দ্বিচলক তথ্য। আরেকটা বলছে বহু চলক। এখন আমি বলছি তোমাদের বয়স নেব, ওজন নেব, উচ্চতা নেব, বাবার ইনকাম নেব, আরো আনুষঙ্গিক যে তথ্যগুলো আছে আমরা সবগুলোই নিব, তখন যে তথ্যটা হবে সেটাকে বলা হয় বহু চলক তথ্য। এই হচ্ছে আমাদের চলকের ধারণা। তারপর দেখো আরেকটা জিনিস আছে আমাদের, যেটা বলছে ধ্রুবক, যেটাকে আমরা ইংরেজিতে বলছি কনস্ট্যান্ট, আর চলককে বলি ভেরিয়েবল, যেটা ভেরি করে সেটা হচ্ছে ভেরিয়েবল, আর যেটা কনস্ট্যান্ট সেটা ভেরি করে না। তাহলে ধ্রুবকের সংজ্ঞা কি বলছে, যে যে বৈশিষ্ট্যের মান একক ভেদে অপরিবর্তনশীল তাকে ধ্রুবক বলে, মানে যেই মান কখনোই পরিবর্তন হয় না। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি চিরন্তন সত্য, কখনোই পশ্চিমে উঠবে না, তো এটা কিন্তু ধ্রুবক। তারপরে আমরা আকাশে একটাই চাঁদ দেখতে পাই, তাহলে কি চাঁদ একটাই, এটাও কিন্তু ধ্রুবক। আবার দেখো আমার দুইটা চোখ, আমার কিন্তু তিনটা চোখ আসার কোনো সম্ভাবনা নাই। আবার একটা চোখ অন্ধ হয়ে গেলেও কিন্তু চোখের কাঠামো দুটোই থাকবে, একটা চোখ বাদ দিয়ে কোনো মানুষ, মানে এক চোখে মানুষ কখনোই হবে না। তো এই যে দুটো চোখ এটা কিন্তু ধ্রুবক, এটার পরিবর্তন হবে না। আমার দুটো হাত, এটাও ধ্রুবক। আমার হাতে 5টা আঙ্গুল, এটাও ধ্রুবক। আবার সপ্তাহে 7 দিন, 8 দিন কি সপ্তাহে হবে না, এটা ধ্রুবক। আবার বছরে 12টা মাস, এটাও কিন্তু ধ্রুবক। কিন্তু আমরা এটাকে ধ্রুবক বলতে পারবো না, সেটা হচ্ছে প্রতি মাসে 30 দিন না, আমাদের কোনো কোনো মাস 31 দিনেও আছে, কোনো মাস আবার 29 দিন 28 দিনেও আছে। তাহলে কি প্রতি মাসে দিনের সংখ্যাটা হচ্ছে চলক, কিন্তু প্রতি বছরে মাসের সংখ্যাটা হচ্ছে ধ্রুবক, সপ্তাহে দিনের সংখ্যা ধ্রুবক। যেই মানগুলো কোনো পরিবর্তন হবে না সেইগুলোকে আমরা বলবো ধ্রুবক, আর যেটা পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো চলক। এখানে তোমরা চলক আর ধ্রুবকের মধ্যে একটু পার্থক্যটা করবে। দেখো আরেকটা জিনিস আছে চলকের, যেটাকে বলা হয় চলকের মূল ও মাপনী। এটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। দেখো চলকের মূল আর মাপনী বলতে আমরা কি বুঝি। বলছে কোন তথ্য সারির প্রতিটি মান হতে যে মানটি যোগ বা বিয়োগ করা হয় তাকে হচ্ছে মূল বলা হয়। যেটা আমি যোগ বা বিয়োগ করতে পারবো, যোগও করতে পারি বিয়োগও করতে পারি, সেটাকে বলছি মূল, ইংরেজিতে বলা হয় অরিজিন। এবং যে মান দ্বারা গুণ বা ভাগ করতে পারবো তাকে বলা হচ্ছে মাপনী, যেটার ইংরেজি নাম হচ্ছে স্কেল। এটা দেখো আমরা কিভাবে করতে পারি। এই যে দেখো এখানে যে এক্স আইটা আছে, এটা হচ্ছে আমাদের, আমি যে তথ্যটা নিয়েছি সেটা, সেখান থেকে আমরা কি বলছি যে প্রতিটা মান, এটা হচ্ছে আমাদের এক্স আই, এটা হচ্ছে আমাদের প্রতিটা মান, এই মান থেকে যে মানটা যোগ বা বিয়োগ করব সেটা হচ্ছে মূল। তাহলে দেখো আমাদের এক্স এর মান থেকে আমরা এ বিয়োগ করেছি, তাহলে এই এটা কি আমাদের মূল। আর বলছি যে মানটা দ্বারা গুণ বা ভাগ করব সেটা হচ্ছে মাপনী। দেখো আমি সি দ্বারা ভাগ করেছি, তাহলে এটা হচ্ছে আমাদের
মাপনী। আর দেখো আমাদের প্রথমে চলকটা ছিল xi, তাহলে এখন দেখো আমি কিছু জিনিস বিয়োগ করেছি আর কিছু জিনিস ভাগ করেছি, তারপরেও কি আমি সেটাকে xi লিখবো? আমি তো কিছুটা পরিবর্তন করেছি, পরিবর্তন করার পরে আমরা যে মানটা পাবো, যে চলকটা পাবো, সেটাকে আমরা নতুন আরেকটা নাম দেব, সেটাকে আমরা দিয়েছি ui। কারণ একটা জিনিস যখন পরিবর্তন করা হয় সেটাকে আবার পুরনো নামে যদি দেই তাহলে তার কিন্তু তাৎপর্যটা কমে যায়, তো নতুন নামকরণ করতে হয়। এজন্য আমাদের মূল চলক ছিল xi, সেটাকে আমি মূল আর মাপনীর পরিবর্তন করেছি, করার পরে নতুন একটা নামকরণ করেছি, সেটা হচ্ছে ui। এখন দেখো এখানে আমি a আর c টা কিভাবে বের করব সেটা তো আমাদেরকে জানতে হবে। দেখো এখানে বলছে মাপনী c হচ্ছে সাধারণ অন্তর, আমাদের যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কি? যে দ্বিতীয় যে তথ্য থাকবে প্রথমটা থেকে বিয়োগ করতে হবে। ধারার সময় তোমরা করেছো সাধারণ অন্তর, যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, মনে আছে? ধারার অঙ্ক যখন করেছো তখন কিন্তু এটা করার কথা, সেটা হচ্ছে সাধারণ অন্তর। আর এ যেটা হচ্ছে মূল, এটা বলছে প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর। এখন দেখো আমরা একটা অঙ্ক করলে তোমরা বুঝে যাবে। দেখো বলছে মনে করি চলক x এর একটা মান সমূহ দেওয়া আছে, যে 5, 8, 11, 14, 17, 20, 23, এটা হচ্ছে x চলকের মান দেওয়া আছে। এখন আমাকে বলছে মূল আর মাপনী পরিবর্তন করে আর একটা নতুন চলক তৈরি করো, যেটা আমাদের জন্য সহজ হবে। এখন দেখো এখানে আমাদের প্রথমে বের করতে হবে কি a আর c এর মান, তাহলে মাপনী কি? সাধারণ অন্তর। দেখো 8 মাইনাস 5 তাহলে কত হয়? 3। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, মানে দ্বিতীয় যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করবা, তাহলে আমরা পাবো সির মান। আর মূল কি বলছে? প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর আমি আগে বের করেছি, তাহলে এখন প্রথম পদ কত? 5, তথ্যের প্রথম পদ হচ্ছে 5 আর সাধারণ অন্তর হচ্ছে 3, তাহলে বিয়োগ করলে কত আসছে? 2। তাহলে এটা হচ্ছে আমাদের মূল। এখন দেখো আমরা নতুন চলক যেটা আমাদের ইউআই, এটা হচ্ছে xi মাইনাস 2 ডিভাইডেড বাই 3, এর মান আমাদের 2 আর c এর মান 3। এখন x এর মান কি? দেখো x এর মান আমাদের উপরে দেওয়া আছে 5, 8, 11, 15, 17, 20, 23। এখন আমরা কি করব? i এর মান তাহলে কি? প্রথমে x1 এর মান কত? 5, তাহলে 5 মাইনাস 2 কত হবে? 3 ভাগ 3, এটার মান কত হবে? u1 এর মান হবে 1। কথা কি বোঝা যাচ্ছে না? তুমি কি বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো তাহলে আমাদের u2 এর মান কি হবে? x2 এর মান কত? 8 মাইনাস 2 ডিভাইডেড বাই 3, তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 6, 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে u2 এর মান আসছে আমাদের 2, u1 আসছে 1, u2 2। এবার দেখো u3 যেটা হচ্ছে x3 এর মান কত? 11, 11 থেকে 2 বাদ দিলে কত? 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3, তাহলে পর্যায়ক্রমে কত হবে? 1, 2, 3, 4 এভাবে সিরিয়ালে আসবে। যখন আমাদের এইরকম একটা ধারা চলে আসবে তখন এটা কি আমাদের ন্যাচারাল নাম্বারের একটা ধারা 1, 2, 3, 4, তখন আমরা নতুন চলকের গড় বের করা খুবই সহজ হয়। তখন আমরা একটা সূত্র ব্যবহার করলে গড় বের করতে পারি, যেটা হচ্ছে n+1/2। এটা তোমরা করেছো যে একটা ন্যাচারাল নাম্বারের যে সিরিজ থাকে সেই সিরিজে সমষ্টি বের করার সূত্র। তো এই মূল আর মাপনী
পরিবর্তন করার এই একটাই উদ্দেশ্য যে আমাদের যে তথ্য থাকবে সেটা অনেক জটিল বা বড় আকার হতে পারে। দেখো এখানে আমাদের ছোট ছোট মান, যদি হাজারে মান থাকতো যে 5,000, 8,000, 10,000, তখন কি ক্যালকুলেশন করা অনেক কঠিন হতো না? তখন কি মূল আর মাপনী পরিবর্তন করলে তথ্যটা ছোট হয়ে যাবে এবং আমাদের ক্যালকুলেশন করা অনেক সুবিধা হয়। এই জন্য আমরা মূল আর মাপনীর পরিবর্তন করে নিই। এটা হচ্ছে আমাদের মূল আর মাপনী। পরীক্ষায় তোমাদের এইটার সংজ্ঞা আসে যে মূল আর মাপনী কি। প্রথমে যেটুকু আমরা লিখেছি ওইটুকু সংজ্ঞা আকারে লিখলেই হবে যে কোন তথ্য সারির প্রতিটি মান হতে যে মানটি যোগ বা বিয়োগ করা হয়। দেখো এখানে আমি এ বিয়োগ করেছি, আমি যদি মনে করতাম এ যোগ করব তাহলে আমি ওখানে যোগ চিহ্ন দিতাম। কিন্তু দেখো একটা মান আমার এমনিতেই বড় আছে, তারপর যদি আরো কিছু যোগ করি তাহলে কি হবে, সেই মানটা আরো বড় হয়ে যাবে। আবার যদি সি ভাগ না করে কি করতাম, গুণ করতাম, তাহলে কি ওই মানটা আরো বড় হয়ে যেত। তাহলে কি আমার কিন্তু যে ফায়দা দরকার সেটা কিন্তু হতো না। এই জন্য আমরা সবসময় করি কি, বিয়োগ করি আর ভাগ করি যাতে আমাদের মানটা ছোট হয়ে আসে। এই হচ্ছে উদ্দেশ্য। তুমি ইচ্ছা করলে যোগ এবং গুণ দুটোই করতে পারবা। তো এটাই হচ্ছে আমাদের মূল আর মাপনের পরিবর্তন। বই আর একটু দেখবা, দেখবা আরো সহজ হয়ে যাবে। এখন দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে পরিমাপন স্কেল, স্কেল অফ মেজারমেন্ট। এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এই জায়গাটায় প্রশ্নটা পরীক্ষায় আসে। দেখো প্রথমে আমাকে জানতে হবে পরিমাপনটা কি, তারপরে জানতে হবে পরিমাপনের স্কেল কি। কঠিন কিছু না, সহজ জিনিস, পড়ার পরে বুঝবা যেটা খুবই সহজ। বলছে কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে সংখ্যায় বা প্রতীক দ্বারা প্রকাশ করাকে পরিমাপন বলে। তাহলে কি কোন একটা ঘটনা বা বৈশিষ্ট্য বা বস্তুকে সংখ্যায় প্রকাশ করছি বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা। যেমন আমি তোমাদের বলছিলাম যে তোমার বয়স, এই তোমার বয়সটা কি, তোমার একটা বৈশিষ্ট্য, তাই না? বয়স, যখন আমি বলছি কি তোমার বয়স 17 বছর, তখন এই বৈশিষ্ট্যকে কি করছি, আমি সংখ্যায় প্রকাশ করছি। তো এই যে সংখ্যায় প্রকাশ করাটা, এটাকে বলা হয় পরিমাপন। আরেকটা বলছে কি পরিমাপন স্কেল, স্কেল অফ মেজারমেন্ট। এটা বলছে কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে পরিমাপের স্কেল বলা হয়। দেখো একটা বৈশিষ্ট্যকে আমরা সংখ্যায় প্রকাশ করব, তার কিছু পদ্ধতি আছে যে কোন বৈশিষ্ট্যকে আমরা কি ধরনের সংখ্যায় প্রকাশ করতে পারবো। যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোকে বলা হচ্ছে পরিমাপন স্কেল। এখন দেখো কি কি পদ্ধতি আছে, যে পরিমাপের স্কেল আমাদের কয় প্রকারের, কতভাবে আমরা পরিমাপগুলো স্কেলগুলো পরিমাপ করতে পারি। তো এখানে বলছে পরিমাপের স্কেল, যেটা হচ্ছে স্কেলের উপর ভিত্তি করে, স্কেলের উপর ভিত্তি করে আমাদের পরিমাপের স্কেল হচ্ছে চারটা। একটা বলছে নাম সূচক পরিমাপন, ক্রম সূচক পরিমাপন, শ্রেণী সূচক পরিমাপন আর আনুপাতিক পরিমাপন। এখন দেখো নাম সূচক, এই যে এই পরিমাপনগুলোকে আমরা কোন তথ্যগুলোকে এই পরিমাপন দিয়ে পরিমাপ করব। যেই তথ্যগুলো, যেটা আমরা ওই যে বললাম না যে একটা জিনিস গুণবাচক চলক, মনে আছে, যেটা সংখ্যায় প্রকাশ করা যায় না, শুধুমাত্র তাদের নামকরণ করা যায়, এই ধরনের যে তথ্যগুলো থাকবে তখন আমরা তাদেরকে নাম সূচক পরিমাপের স্কেলে পরিমাপ করব। বলছে যেই তথ্যগুলো শুধুমাত্র নাম দেওয়া যাবে তাদেরকে আমরা বলছি নাম সূচক পরিমাপের স্কেল। যেমন ধর্ম, ধর্ম কি, ধর্মের কি শুধু নাম দেওয়া যায়, এটা কিন্তু সংখ্যায় প্রকাশ করানো যায় না, যে আমি মুসলিম, তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো কি শুধু নামকরণ করা যায়। তারপর বলছে রং, রং কালার, লাল, নীল, সবুজ, এগুলো কি আমরা শুধু তাদের নামকরণ করতে পারি। আমি কি এটা বলতে পারি যে লাল কালার গুলোকে 1 দিচ্ছি, নীল কালার গুলোকে 2 দিচ্ছি, এরকম কোনো কিন্তু কিছু নাই। আবার দেখো লিঙ্গ, লিঙ্গ কি, হয় মহিলা না হলে পুরুষ, একে কিন্তু আমি কোনো সংখ্যায় প্রকাশ করতে পারবো না যে পুরুষ হলেই নাম্বার 1, মহিলা হলে 2, এরকম প্রকাশ করা যায় না। আবার দেখো আছে যে ওই যে আমাদের ফুটবল খেলার সময় জার্সির পিছনে প্লেয়ারদের একটা নাম্বার দেওয়া থাকে, যে 7 নাম্বার প্লেয়ার, মেসির জার্সির নাম্বার দেওয়া থাকে, সবার কাছে খুব স্পেশাল।
তো এই যে পিছনে যে নাম্বারটা দেওয়া থাকে, এইটা কি কোনো সংখ্যা? তোমার এটা দিয়ে তুমি কি বুঝো যে এটা একটা সংখ্যা? না, এটা দ্বারা কি, আমি যখন বলি যে আমার মেসেজ জার্সির নাম্বার মনে নাই, যে 11 নাম্বার জার্সি, তখন আমরা বলি কি, তখন আমরা বুঝতে পারি কি ওই 11 নাম্বার জার্সি পরিহিত যে প্লেয়ারটা আছে তাকে আইডেন্টিফাই করতে পারি। তার মানে কি ওই 11টা হচ্ছে তার নাম, খেলার মাঠে তাকে চেনার উপায়। ওটা কিন্তু সংখ্যা না, ওটা হচ্ছে নাম সূচক পরিমাপন, জার্সির নাম্বার। তারপর দেখো যে মোটরসাইকেলের পিছনে নাম্বার দেওয়া থাকে, বেশ বড় একটা সংখ্যা, এগুলো কি ওই মোটরসাইকেলের নাম, কারণ ওইটা মোটরসাইকেলকে যখন আমি আইডেন্টিফাই করতে যাব তখন ওর ওই নাম লাগবে। যেমন তোমাকে আইডেন্টিফাই করতে আমার তোমার নাম লাগবে। তারপর তোমার রোল নাম্বার আছে, ওটা তো একটা সংখ্যা, কিন্তু ওটা কিন্তু সংখ্যাবাচক চলক না। রোল নাম্বারটা কি তোমার নাম সূচক পরিমাপের স্কেল, কারণ তোমার রোল নাম্বারটা কি তোমাকে চেনার উপায়। তারপরে যে আমাদের মোবাইল নাম্বার আছে সবার, 11 ডিজিটের মোবাইল নাম্বার, এটা কি আমার যে একটা সিম আছে সেই সিমের নাম, ওইটা যে আমার কাছে একটা সিম আছে যার মালিক আমি, সেটার নাম হচ্ছে ওই সংখ্যাটা। তো এইগুলোকে আমরা বলছি নাম সূচক পরিমাপন। এই পরিমাপন গুলোকে আমরা এই নাম সূচক পরিমাপন স্কেলে পরিমাপ করব, যাদেরকে শুধু নামের দ্বারা প্রকাশ করা হয়, অন্য সংখ্যায় প্রকাশ করা যায় না। এখন দেখো দ্বিতীয়টা বলছে ক্রম সূচক পরিমাপের স্কেল। এদের কি, এদের নামকরণ করা যায় আর ক্রম দেওয়া যায়। ক্রম মানে বুঝো, আমরা এর আগে পড়লাম না ক্রম অনুসারে সাজানো, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এই যে ক্রম, ধরো 1 2 3 4 এভাবে ক্রম অনুপাতে তাদেরকে সাজানো যাবে। যেমন অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা কি আমরা প্রথমে বলবো 1 নম্বরে কি উচ্চবিত্ত, এটা হচ্ছে তার অর্থনৈতিক অবস্থার ফার্স্ট ক্রমে হচ্ছে উচ্চবিত্ত, তারপরে কি উচ্চ মধ্যবিত্ত, তারপরে উচ্চ নিম্নবিত্ত, তারপরে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত। দেখো এগুলো নাম, কিন্তু আমরা সবার প্রথমে ক্রম দিচ্ছি কি উচ্চ, উচ্চবিত্ত মানে ধনী, তারপরে ধনীকে যদি আমি 1 দিই তাহলে মাঝখানে একটা কি থাকবে, ধনী গরিবের মাঝামাঝি একটা থাকবে, আর গরিব, এটাকে আমরা এইভাবে ক্রম করতে পারবো, কিন্তু এদেরকে কিন্তু কোনো সংখ্যায় প্রকাশ করতে পারবো না। আবার দেখো তোমাদের স্টুডেন্টদের, যে সবচেয়ে ভালো স্টুডেন্ট তাকে আমরা কি দিই 1 রোল নাম্বার দিই। তাহলে 1 রোল নাম্বার দেখে আমি কি বুঝবো যে যে ভালো স্টুডেন্ট সে হচ্ছে 1 রোল নাম্বার, এটা হচ্ছে তার ক্রম, এটা কিন্তু কোনো সংখ্যা না। তার থেকে যে আরেকটু খারাপ সে হচ্ছে 2, তার থেকে যে আরেকটু খারাপ সে 3, এভাবে আমরা পর্যায়ক্রমে যে সবচেয়ে খারাপ তাকে লাস্ট রোল নাম্বারটা দিয়ে থাকি। তো এইগুলো হচ্ছে ক্রম সূচক পরিমাপের স্কেল। যদি এরকম কোনো তথ্য আসে তখন আমরা সেটাকে ক্রম সূচক পরিমাপের স্কেলে পরিমাপ করব। আরেকটা যেটা আছে আমাদের শ্রেণী সূচক পরিমাপের স্কেল। দেখো শ্রেণী সূচক পরিমাপের স্কেল হচ্ছে যে তথ্যকে সমান সংখ্যক একক পার্থক্য করা যায়, এবং এই জায়গায় মেইন বৈশিষ্ট্য হচ্ছে শূন্যটা পরম শূন্য নয়। মানে আমরা যেমন বলি যে শূন্য, শূন্য মানে কি সেখানে আর কিছুই নেই, কিন্তু এই শ্রেণী সূচক স্কেলে কিন্তু শূন্যটা কিছু নেই না। যদি আমি এখন বলি তাপমাত্রা 0 ডিগ্রি, তার মানে কি সেখানে কিন্তু কিছু আছে, প্রচন্ড শীত, এই শূন্যর কিন্তু ভ্যালু আছে। আর যদি এখন আমি বলি আমার পকেটে টাকা নাই, আমি শূন্য, তার মানে কি আমার কাছে কিছুই নাই, এই শূন্যটার কিন্তু কোনো ভ্যালু নাই। কিন্তু যখন আমি তাপমাত্রা বলছি তখন কিন্তু সেই শূন্যটার ভ্যালু আছে। যেমন 0 থেকে যদি আমি 1-এ যাই তাহলে কিন্তু তাপমাত্রা দেখো অনেক পার্থক্য, 0 ডিগ্রিতে শীত, 1 ডিগ্রিতে কি শীত, কিন্তু তার থেকে অনেক কম শীত। এভাবে যদি আমরা -1 এবার আসি, দেখো 0-তে যে শীত ছিল -1 -2 থেকে আবার বরফ পড়া শুরু হবে, তার মানে কি প্রতি 1 ডিগ্রিতে অনেক পার্থক্য আছে। তো এই ধরনের যে তথ্যগুলো আমরা থাকবে সেইগুলো শ্রেণী সূচক পরিমাপের স্কেল বলবো। তো সেইগুলো কি তাপমাত্রা, মেধা স্কোর, তারপরে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার। দেখো তুমি পাইছো 80 আর একজন পাইছে 79, তাহলে কি দেখো 1 নাম্বারের জন্য একটা গ্রেড চেঞ্জ, তাহলে কি এই 1 নাম্বারের অনেক তাৎপর্য আছে না। তুমি 80 পেয়েছো মানে A+ পেয়েছো, আর একজন 0 পেয়েছে মানে কি সে F গ্রেড পেয়েছে। তো এটা হচ্ছে শ্রেণী সূচক পরিমাপের স্কেল। আমরা প্রথম যে দুটো পরিমাপের স্কেল পড়লাম নাম সূচক এবং ক্রম সূচক, এদের যোগ বিয়োগ গুণ ভাগ কোনোটাই কিন্তু করা যায় না। আর শ্রেণী সূচক পরিমাপের স্কেলে
যোগ বিয়োগ করা যায় কিন্তু গুণ ভাগ করা যায় না। আর আনুপাতিক পরিমাপের স্কেল, এই যে আমরা যে তিনটা স্কেল পড়লাম এর বাইরে যা কিছু আছে সবকিছুই আনুপাতিক স্কেলে পড়ে। যে শুধু নাম সূচক, শুধু নাম আছে এটা নাম সূচক, নাম এবং ক্রম দেওয়া যায় সেটা ক্রম সূচক, আর যেটা একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে গেলে পার্থক্য আসে সেটাকে শ্রেণী সূচক বলছি। এর বাদে পৃথিবীতে যত কিছু আছে সবকিছুই আমরা আনুপাতিক স্কেলে পরিমাপ করতে পারবো, এবং এই আনুপাতিক স্কেলে শূন্য শূন্যই, আমার কাছে টাকা নাই শূন্য, শূন্য শূন্য ধরা হয়, এবং এই স্কেলে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়। পৃথিবীতে যত সংখ্যাতাত্ত্বিক তথ্য আছে সবগুলোই হচ্ছে এই আনুপাতিক পরিমাপের স্কেলে পরিমাপ করা যায়। যেমন আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যদি তথ্য নিই তাহলে কি তোমাদের উচ্চতা, ওজন, তারপরে বয়স, তোমাদের পরিবারের সদস্য সংখ্যা, বাবার ইনকাম, তোমার ব্যয়, এগুলো কি সবই হচ্ছে আনুপাতিক পরিমাপের স্কেল। এই যে পরিমাপের স্কেলের দেখবা প্রথম অধ্যায়ের 16 পাতায় একটা চার্ট দেওয়া আছে এবং সেখানে কোনটা কোন স্কেলের কয়েকটা করে উদাহরণ দেওয়া আছে। এইগুলো তোমরা মনে রাখবে, কারণ এমসিকিউতে এইগুলো কিন্তু আসে যে কোনটা নাম সূচক পরিমাপের স্কেল, কোনটা পরিমাণ সূচক, এগুলো তোমাদের পরীক্ষায় আসে। এখন আমরা আজকে লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে প্রতীকের ধারণা। দেখো প্রত্যেকটা জায়গায় কিছু প্রতীক ব্যবহার করা হয় যাতে আমরা তথ্যটাকে সংক্ষেপে প্রকাশ করতে পারি। প্রতীকী নাম সবার ব্যবহার করা হয়। তো এখানে দেখো প্রতীকের ধারণা, আমরা পরিসংখ্যানে যেটুকু করব এখানে আমরা দুই ধরনের দুটো প্রতীক ব্যবহার করব। সে দুটো প্রতীকের মধ্যে আছে একটা যোগফলের চিহ্ন, দেখো এই চিহ্নটার এটার নাম হচ্ছে সামেশন, আর একটা হচ্ছে গুণফলের চিহ্ন যেটা দেওয়া আছে এটাকে বলা হয় প্রোডাক্ট। গুণের ইংরেজি হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি গুণ করা, তার চিহ্ন হচ্ছে এইটা। আর যোগ করাকে বলা হয় সাম করা, যেটাকে পরিসংখ্যানের ভাষায় আমরা বলি সমষ্টি, সেটাকে এই সাম চিহ্ন দ্বারা যেটাকে বলা হয় বড় হাতের সিগমা বা সামেশন, এইটা দ্বারা চিহ্নিত করা হয়। আর এটা হচ্ছে প্রোডাক্ট বা পাই চিহ্ন বলা হয় বড় হাতের পাই, তো এটাকে গুণের ব্যবহার করা হয় গুণের জন্য। এখন দেখো এখানে বলছে যে এক্স একটা চলক, এর এন মানগুলোর সমষ্টি, যে একটা এক্স একটা চলক আছে, ধরো এক্স হচ্ছে তোমাদের বয়স, সেটা এন সংখ্যক মান আছে, তাহলে প্রথমটা হচ্ছে x1, পরেরটা x2, তারপরেরটা এভাবে xn পর্যন্ত। তাই এটাকে যদি আমরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করি সেটাকে আমরা এই যে এইভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে কি সামেশন i ইকুয়াল টু 1 থেকে 1 ডিভাইডেড বাই 1 থেকে n পর্যন্ত, কারণ আমরা এখানে বলেছি x এর মান n সংখ্যক, তার মানে কি 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত xi, এই যে i ইকুয়াল টু যখন আমি 1 বসাবো তখন এইটা, আর যখন সাম আছে এই জন্য আমরা কি করছি যোগ করব, কারণ আমরা কি জানি যোগের চিহ্ন সাম। এই সাম চিহ্ন মানে কি এখানে যা আছে সবগুলো যোগ করতে হবে, তাহলে i ইকুয়াল টু 1 যোগ তারপরে কি i ইকুয়াল টু 2 যোগ, এভাবে কি i ইকুয়াল টু লাস্ট হবে n পর্যন্ত। এইভাবে আমরা n সংখ্যক তথ্যের যোগ লিখতে পারবো। এখন বলছে যে ধ্রুবক, কোন একটা ধ্রুবকের সমষ্টি কি হবে। ধরো এ একটা ধ্রুবক, এ কিন্তু চলক না, চলককে আমরা x y z দ্বারা লিখবো, আর ধ্রুবককে আমরা ছোট হাতের a b c এইগুলো দিয়ে লিখবো। তো বলছে ধ্রুবক এ এর n সংখ্যক মানের সমষ্টি, এটা হচ্ছে তাহলে n সংখ্যক কি n সংখ্যক ধ্রুবক মান যোগ করতে হবে, তাহলে a প্লাস a প্লাস a, এভাবে n সংখ্যক a যোগ করলে আমরা পাবো n a, মানে যত সংখ্যক বলবে সেটা ইনটু এটা ধ্রুবক। এটা মনে রাখবা কিন্তু, কারণ আমাদের অঙ্ক করার সময় কিন্তু লাগবে যে ধ্রুবকের যদি সমষ্টি করতে হয় তাহলে ওই ধ্রুবক নিজে ইনটু যতগুলো ধ্রুবকের সমষ্টি করতে বলবে সেই সংখ্যাটা। এখন দেখো যে গুণ বলছে x এর n সংখ্যক মানের গুণফল, এই যে x1 ডট x2 এভাবে xn পর্যন্ত, তাহলে প্রোডাক্ট i ইকুয়াল টু 1 থেকে n xi, তাহলে এই চিহ্নটা দেখলে আমরা বুঝবো কি যে এটা আমাদের গুণ করতে বলেছে, তাহলে xi, x এর মান আমাদের দেওয়া থাকবে, তাহলে সেই মানগুলো আমরা গুণ করব। i ইকুয়াল টু 1 বসালে প্রথমটা, i ইকুয়াল টু 2 বসালে দ্বিতীয়, এভাবে i ইকুয়াল টু n বসালে লাস্ট। আর একটা বলছে যে ধ্রুবক
এ এর n সংখ্যক মানের গুণফল। যদি আমরা n সংখ্যক ধ্রুবকের গুণ করি তাহলে হবে ওই ধ্রুবক টু দি পাওয়ার যততম সংখ্যা গুণ করতে বলছে সেটা। তার মানে ধ্রুবক তার পাওয়ার হবে যে কতগুলো সংখ্যা গুণ করতে বলছে। n এর মান যদি আমাদের 50 থাকে তাহলে এখানে হবে 50। আর 2 ধ্রুবক a এর মানও যদি দেওয়া থাকে, দেখা গেল a এর মান দেওয়া আছে 2, n এর মান 50, তাহলে আমরা কি বলবো 2 টু দি পাওয়ার 50। তো এইভাবে আমরা চলক এবং ধ্রুবকের সমষ্টি বা যোগফল এবং গুণ যেটা সামেশন এবং প্রোডাক্ট নির্ণয় করতে পারবো। এই দুটো প্রতীকের ধারণায় আমরা এখানে ব্যবহার করব। পরের ক্লাসে আমরা এর ব্যবহারগুলো দেখব। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনের ক্লাসে আবার দেখা হবে।